যদিও বলার অভ্যেসটা আমার খুব নেই, বেসিক্যালি আমি একজন পারফর্মার। বলতে গেলে যারা মিউজিক নিয়ে বলতে পারে অনেক কিছু, যারা মিউজিক থিওরি নিয়ে পড়াশোনা করেছেন অনেক কিছু, তাদের পক্ষে। কিন্তু আমি পারফর্ম করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে মিউজিক সম্বন্ধে কিছু কথা বলছি। এবং আমি এটা ধরে নিয়ে বলছি যে আমি গান বাজনা করি বলে আমি গান বাজনা সব বুঝি এমন কথা। আপনাদের মধ্যে অনেকের অভ্যেস আছে গান বাজনা শোনা, নিশ্চয়ই আছে, ক্লাসিক্যাল পারফর্ম কনসার্ট শোনবার। এখন এই যে একটা কনসার্টে আপনারা গান বা বাজনা শোনেন, সেইটার পেছনে অনেকগুলো জিনিস কাজ করে, একটা স্ট্রাকচার, একটা অঙ্ক, একটা কঙ্কাল কাজ করে। তারপরে সেটার উপরে রং চড়ে। সেই শুরুটা কি করে হয় আমাদের ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক মানুষের। আপনারা তো জানেন যে সারা বিশ্বে 7টা স্বর, তার উপর বেস করে সমস্ত মিউজিক চাকায়। 7টা স্বরের উপর সমস্ত পৃথিবীর মিউজিকটা নির্ভর করে আছে। এই 7টা স্বর হচ্ছে আমরা বাংলায় যেটা বা ইন্ডিয়া যেটা বলি সা রে গা মা পা ধা নি। তারপর সা রে গা মা পা ধা নি, সা আমি বলছি, সাটা বলছি না কারণ সাটা এখানেই আছে, ওটা হায়ার অক্টাভের সা। এখন এই সা রে গা মা পা ধা নি সা, এই স্বরটা 72 রকম কম্বিনেশন। যেমন এই নোটগুলোর মধ্যে সা অ্যান্ড পা, এই দুটো হচ্ছে অচল স্বর, এটা নড়ে না, এটা এক জায়গায় থাকে। রেটা শুদ্ধ রে হয়, কোমল রে হয়। গাটা শুদ্ধ গা হয়, কোমল গা। মাটা শুদ্ধ মা হয়, করিমা হয় বা তীব্র মা। পঞ্চম অচল স্বর বলেছে। ধাটা শুদ্ধ ধা হয়, কোমল ধা। নিটা শুদ্ধ নি হয়, কোমল নি। তো এই এতগুলো কম্বিনেশনে 72টা স্কেল ক্যান এক্সিস্ট। যেমন আমি কতগুলো উদাহরণ, আমি যদি গাই, যে খুব প্রচলিত আপনারা জানেন যে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে না পা মা গা রে সা, এটা তো আমরা জানি কমন। এটা আমি কত রকম ভাবে গাই। সা রে গা মা, চিন্তা মাটা তীব্র মা, সা রে গা মা পা ধা নি সা, হলো। এবার সা রে গা মা পা ধা নি সা, কমন নিয়ে এবার সা রে গা মা পা ধা নি সা, হলো। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। এই যে ভ্যারিয়েশন, যে চেঞ্জ, এইগুলোকে আমরা বলি ঠাট স্কেল। তো এই 7টা নোটের কম্বিনেশনে ম্যাথমেটিক্যালি 72টা স্কেল হতে পারে। যে 72টা স্কেল আমাদের কর্ণাটিক মিউজিক বা সাউথ ইন্ডিয়ান মিউজিকে বিশেষ করে ব্যবহৃত আছে, কিন্তু আমাদের হিন্দুস্তানি মিউজিকে, মানে ভারতীয় সঙ্গীত তো দুটো ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি হিন্দুস্তানি সঙ্গীত, আরেকটা বলি কর্ণাটিক মিউজিক, দক্ষিণ ভারতীয় সঙ্গীত। তো হিন্দুস্তানি সঙ্গীতটা মোটামুটি উত্তর, পশ্চিম, পূর্ব, এই টোটাল ভারতবর্ষ জুড়ে আছে তার প্রচলন। তো সেখানে পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাটকান্ডে যেগুলো একজন মিউজিকোলজিস্ট ছিলেন, তিনি
এই 72টা স্কেলকে সরলীকৃত করার জন্য উনি 10টা স্কেলে নিয়ে এসেছিলেন। সেই 10টা স্কেল কি, আমরা একটা করে নাম আছে তার। সারে গা মা পা ধা নি সা, আমরা যেটা জানি ওটা বিলাবল। তারপরে আমি মধ্যমটাকে পরিবর্তন করে দিলাম, সারে গা মা পা ধা নি সা করলাম। তারপরে সারে গা মা পা ধা নি, নিটাকে কোমল নি করে দিলাম, খামার সঙ্গে। সারে গা মা পা ধা নি সা, গা আর নিটাকে কোমল করে দিলাম, কাফি হলো। সারে গা মা পা ধা নি সা, রে আর ধাটাকে কোমল করে দিলাম, ভৈরব হয়ে গেল। এবার আমি সারে গা মা পা ধা নি, আমি রেটাকে কোমল করলাম, গাটাকে কোমল করলাম, মাটাকে করি করলাম, ধাটাকে কোমল করলাম, টরি। সারে গা মা পা ধা নি সা, রেটা কোমল হলো, গা কোমল হলো, ধা কোমল হলো, নি কোমল হলো, ভৈরবী। এবার সারে গা মা পা ধা নি সা, রেটা কোমল হলো, ধাটা কোমল হলো, মাটা করি হলো, পূর্বীটা। সারে গা মা পা ধা নি সা, রেটা শুধু কোমল হলো, মাটা করি হলো, মারওয়াটা। আবার সারে গা মা পা ধা নি সা, গাটা কোমল হলো, ধাটা কোমল হলো, নিটা কোমল হলো, আশা বলি। তো আপাতত কটা ঠাট বললাম আমি? এই যে 10টা ঠাট, এই 10টা ঠাটের উপর প্রত্যেকটা ঠাটকে বেস করে তার ব্রাঞ্চ ফ্যামিলি আছে। এক একটা ঠাটকে বেস করে অনেক রাগ আছে। যেমন আমি যদি কল্যাণ ভাবি, তা সেই কল্যাণ গ্রুপের মধ্যে আমি কেন ওই ঠাটের অন্তর্ভুক্তটাকে করছি, এই কারণেই করা হয়েছে যে বেসিক যে ঠাটটা তার নিয়ারেস্ট টু দ্যাট কি কি কম্বিনেশন আছে। সেখানে আমি কল্যাণ পাচ্ছি, সুখ কল্যাণ পাচ্ছি, মন কল্যাণ পাচ্ছি, পুরিয়া কল্যাণ পাচ্ছি, ছায়া কল্যাণ পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এবং আরো অনেকগুলো রাগ যেগুলো হয়তো কল্যাণ নামে নেই, কিন্তু কল্যাণের খুব কাছাকাছি জায়গায় আছে, আমি তাকে ওই ঠাটে অন্তর্ভুক্ত করছি। তেমনি ভাবেই আমি যদি ভাইরও ঠাটকে ধরি, সারে গা মা পা ধা নি সা, সারে গা মা পা ধা রে সা, এইটা ভাইরও নিজের এমন একটা রাগ। আবার এই ভাইরও ব্রাঞ্চেস রাগ আছে, ভাইরও আছে, আহির ভৈরব আছে, নট ভৈরব আছে, ভবানী ভৈরব, অনেক ইত্যাদি, যেগুলো একটু চেঞ্জেস ভ্যারাইটির জন্য এক একটা রাগের এক একটা নাম। তেমনি সব থাকে, সব রাগের এই তফাৎগুলো আছে। এখন আমাদের ভারতীয় সঙ্গীতটা মূলত রাগ ভিত্তিক। রাগটা কি আছে? প্রথম একটুখানি জেনে নেওয়া ভালো যে আমাদের সঙ্গীতের সঙ্গে, আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি, তারপর আছি, যে আমাদের সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের মূলত তফাৎটা এখানে। যে ধরুন পাশ্চাত্য সঙ্গীতের দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে তার স্ট্রাকচারটা। একটা হচ্ছে কাউন্টার পয়েন্ট, একটা হচ্ছে হারমোনি। হারমোনিটা কি? যে একই সঙ্গে বিভিন্ন সুরের সমাবেশ, যে একই সঙ্গে বাজছে একটা অর্কেস্ট্রা, একই সঙ্গে আরেকজন বাজাচ্ছে। আর কাউন্টার পয়েন্ট হচ্ছে যে নোট থেকে একটা সা থেকে যদি একটা লাইন যায়, পরের থার্ড নোট বা ফোর্থ নোট থেকে আর একটা লাইন যাচ্ছে, একই ইন্টারভ্যাল, এটা একসঙ্গে চলছে।
এই দুটোর উপর বেশ করে পাশ্চাত্য সঙ্গীতটা আছে, কিন্তু ভারতীয় সঙ্গীত কাউন্টার পার্টে সা সা রে গা মা পা ধা নি সা, আমি যদি বলি হ্যাঁ, এবার সা রে গা, গা থেকে আমি সা গাইব, সা রে রা 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 রা, আবার পা থেকে গাই সা রে গা মা পা রা 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 রা, এটা একসঙ্গে দিন, মানে ওই নোটটাকে কাউন্টার করছে আর না, এই একইভাবে চলছে। মিনিমাম দুজন আর্টিস্ট লাগবে, দুজন পারফর্ম করবে। এই জন্যই ওয়েস্টার্ন মিউজিকটা একের সঙ্গীত নয়, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, সিম্ফনিটা বাজে। এটা কি কোথেকে এসেছিল ওয়েস্টার্ন মিউজিক? এসেছিল এখান থেকে, যখন চার্চেতে একটা সময় ছিল যে একটা কয়ার গাইতে গেলে একসঙ্গে সবাই গাইতো, গাইতো তো। এবার প্রথম অসুবিধাটা ওরা যেটা ফিল করলেন যে আমাদের প্রত্যেকটা মানুষের ভয়েসের একটা টোন আছে, একটা পিচ আছে। আমি যে ভাষায় কথা বলি, আপনি একটু চড়া ভাষায় বলেন, এ একটু বেসে বলে, গান গাইতে গেলেও সেটাই হবে। তখন কি করলো ওরা, এই চার্চের কয়ারগুলোতে ওরা অর্কেস্ট্রেশন তৈরি করলো, দেখলো কার ভয়েসটা সোপ্রানো, কার ভয়েসটা টেনার, কার ভয়েসটা বেস, সেইভাবে নোটটাকে কম্পোজ করলো। একসঙ্গে হচ্ছে, কারণ চার চার ভয়েস, এবং সেখানে ছেলেদের সঙ্গে মেয়েদের আবার ভয়েসের প্রভাব। মেয়েদের গলা যেমন ছেলেদের থেকে সরু, তেমনি পিচটা কম, ছেলেদের ভয়েসটা হাই। তো একসঙ্গে একটা গান গাইতে গেলে দেখা যাচ্ছিল যে একটা হায়ার নোটে সে পৌঁছতে পারছে না, কিংবা এই একটা লোয়ার নোটে পৌঁছতে পারছে, এই মিডল একটা নোটে খুব ভালো হয়েছে। এইভাবে কম্পোজ করে চার্চের মিউজিকটা তৈরি করে, সেই থেকে ওই বেসিসটা থেকে কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ফর্মেশনটা করে। সিম্ফনি অর্কেস্ট্রা বলুন, যা শুনে দেখুন যে ওই একসঙ্গে দেখবেন 2, 3, 4টে মেলোডি একসঙ্গে পাচ্ছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। এখন আর একটা জিনিস হচ্ছে মূলত তফাৎ আমাদের মিউজিকের মধ্যে, যে দুটোই ইকুয়ালি গ্রেট, বিউটিফুল, কিন্তু আজকে একটা ওয়েস্টার্ন মিউজিক তার বক্তব্য কি বলছে, কেমন ভাবে বলছে। ধরুন আপনি একটা মাঝ সমুদ্রে আছেন জাহাজে ডেকে, পূর্ণিমার রাত, আপনি ডেকে বসে আছেন, আপনি কুল কিনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ফুল মুন চাঁদের আলোটা সমুদ্রের জলে চকমক চকমক করছে, নিস্তব্ধ রাত, নীল আকাশ, চাঁদের আলো। ওয়েস্টার্ন মিউজিক কি করবে, একটা ক্লাসিক্যাল সিম্ফনি, এই সব কটাকে তার মিউজিকে ধরবে। ওই বিশাল দিগন্ত যারা আকাশের সঙ্গে জল মিশেছে, ওই নীল আকাশ, ওই চাঁদটা, চাঁদের আলো চিকমিক করছে, এই সব কটাকে তার মিউজিকে একটা অর্কেস্ট্রেশনে নিয়ে চলেছে। whereas ইন্ডিয়ান মিউজিকে কি হয়, যে আমি একজন ইন্ডিয়ান হিসেবে যদি ওই জায়গাটাই বসে থাকি, আমার মধ্যে একটা একের সুর আমি ভিতর থেকে নেব। এই একের সুরটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিকের মূল, আর এই একটা মূলত যেখান থেকে আসছে আমাদের মুখে, আমরা তাকে বলি সা। আমাদের সমস্ত রাগ রাগিনী বা কম্পোজিশন যা আছে, সেটা মূলত গড়ে উঠেছে সায়ের সঙ্গে অন্যান্য নোটের দূরত্ব বা পার্সপেক্টিভ, তার উপরে ভিড়। সাটা হচ্ছে ঘর, আমার ঘুরে ঘুরে সাথে আসতেই হবে, ওয়েস্টার্ন মিউজিক কিন্তু বাধ্য হবে সে তার সাটা বা টনিক যাকে যে টনিকটা ওরা চেঞ্জ করতে হবে, সা থেকে অন্য সাইজ চলে যেতে হবে বা অন্য নোটে চলে যেতে হবে। ওদের কোনো বেসিক নোটে, মানে স্টার্টিং পয়েন্টে আমাদের যেমন সা, ওদের তেমন কোনো বেসিক একটা নোট নেই না। টনিকটা যদি সা হয় আমাদের, ওরা কি হয়, একটা কম্পোজিশন হয়তো গাইছিল সা থেকে, মনে করুন বা বাজাচ্ছে, এইবার একটা জায়গায় চলে গেল, আমি বললাম যেমন এই সমুদ্রের জলটা, ধরুন একটা সা থেকে শুরু করেছে, এবার চাঁদের আলোটা জলে পড়ছে, ওরা একটা অন্য নোট থেকে শুরু করে প্রয়োজন,
এবং খুব সুন্দরভাবে তাকে সেটা আমাদের এখানে আমরা ওয়েস্টার্ন মিউজিকের এই ক্যারেক্টারটা ধরতে পারি কোথায়, যখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করি, সেখানে তার দৃশ্য বা যে জিনিসটা দেখানো হচ্ছে সেখানে হয়তো এমন 2, 3 বা 4টে বিভিন্ন রসের সমাবেশ, সেখানে আমার 4 রকম জিনিস নিয়ে একটা অর্কেস্ট্রা পিস তৈরি করতে হচ্ছে। আমার সেখানে হয়তো করতে হচ্ছে চলছে একসঙ্গে, এই যে আমি যে দৃশ্যের মধ্যে এই প্রত্যেক কটার ব্যাপারই একটা দরকার, এইটা একসঙ্গে মিলে এইটা কিন্তু একটা ওয়েস্টার্ন মিউজিকের ক্যারেক্টার। সেখানে আমরা ওখান থেকে ধার করে ওই জায়গাটা, ওই স্ট্রাকচারটা, কিন্তু ওয়াইল উই পারফর্ম তখন আমরা ওই একের সুরেই গান করি, পারফর্ম করি। ধরুন তরি একটা রাগটা, তরি রূপটা কি? তরি রূপটা হচ্ছে যে একটা ভীষণ ড্রাইনেস, মরুভূমির মাঝখানে এক ফোঁটা জলের জন্য যে তৃষ্ণা, এই তরি রাগটার মধ্যে সেই রূপটা আছে, রসটা, প্রিন্সিপাল রূপটা। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। আপনাদের খুব পরিচিত গান রবীন্দ্রনাথ আছে, রসনা দারুণ দাহন দানে হৃদয় তৃষা আরে রসনা, এটা তো তরি প্রিন্সিপাল। এইবার তরিটা আমি যখন গাইবো বা বাজাবো অ্যাজ এ পারফর্মার ক্লাসিক্যাল মিউজিক, আমি কিরকম ভাবে করবো? এইরকম প্রত্যেকটা রাগের একটা প্রিন্সিপাল মুড আছে, সেই প্রিন্সিপাল মুডটাকে ধরে তার ইম্প্রোভাইজেশন। এই যে ইম্প্রোভাইজেশনের জায়গাটা, এখানে আবার ভারতীয় সঙ্গীতের দুটো বিভাগ রয়েছে। আমি যেমন গোড়াতেই বলেছি, একটা হচ্ছে আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত বা হিন্দুস্তানি সঙ্গীত, উত্তর ভারতীয় সঙ্গীতে ফিক্স কম্পোজিশন, যাকে আমরা বন্দিশ বলি, যে একটা 4টে লাইন বা 8টা লাইন, এইটাই ফিক্স, ওকে ধরে বানানো টোটাল। যেমন এই মনে করেন 4টে নিয়ে একটা গানের বন্দিশ, তার বাদে কিছু কিন্তু লেখা নেই। এবার পারফর্ম আছে, ওটাকে ধরে সে এখন ইম্প্রোভাইজ করছে। আসছে ওখানে কর্ণাটিক মিউজিকে কিন্তু বেশিরভাগটা ইম্প্রোভাইজেশন ভাবটা খুব কম, বেশিরভাগটাই ফিক্সড কম্পোজিশন। তার একটা কারণ হচ্ছে যে কর্ণাটিক মিউজিকটা মূলত এসছে এই মন্দিরের দিকটা শুধু নৃত্য সঙ্গীত, নাচের জন্য কি হতো, একটা ফিক্সড কম্পোজিশন করতেই হতো, যে আজকে নাচতে পারবে না। তো সেই তার জন্য যেমন একটা ফিক্সড কম্পোজিশনের ব্যাপার এসছে,
তাদের মধ্যে ইম্প্রোভাইজেশন হচ্ছে না যে তা নয়, খুব সামান্য পরিমাণ। কিন্তু একই সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে রিদমিক স্ট্রাকচারের প্রাবল্যটা বেশি, নাচের থেকেই ওটা এসছে। তা আমাদের এখানে যে তফাৎটা হয়েছে মানে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের সঙ্গে, তার একটা ঐতিহাসিক কারণ হচ্ছে, সেই কারণটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টে এত বেশিভাবে বিদেশি আক্রমণ এবং বিদেশি শাসন উঠেছে যে শক, হিন্দ, পাঠান, মুঘল আমরা জানি, এবং তাদের সমস্ত দিন ধরে শাসন করার ফলে তাদের অনেক কিছু প্রভাব আমাদের সময়টার কালচারে পড়ছে। নট অনলি কালচার, আমাদের খাওয়া দাওয়ায়, পোশাকে আশাকে, আর্কিটেকচারে সব কিছুই, সঙ্গীতেও পড়েছে, শিল্পে পড়েছে, ছবিতে পড়েছে, পেন্টিংয়ে পড়েছে। সেই কারণে এই আমাদের হিন্দুস্তানি এই পার্টের মানে মিউজিকটা অনেকটা এনরিচড হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস। আমাদের রাগের মধ্যে আপনি পার্সিয়ান স্কেল পাবেন, আরবিয়ান স্কেল পাবেন, আরো বিদেশি স্কেল পাবেন, বানজারাদের থেকে অনেক কিছু এসছে, সেগুলো এখানে রাগে ঢুকে গেছে। এবং অদ্ভুতভাবে আপনি দেখবেন যে এমন এমন টিউন আছে যেটা আমি বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে আমাদের এখানে যে রাগটাকে আমি ধানি বলে জানি, এই রাগটা ভিয়েতনামে আছে, জাপানে আছে, চায়নায় আছে, কানাডায় আছে, সাউথ আফ্রিকায় আছে। কিরমভাবে আছে তখন তো নোটগুলো সেম। যেমন ধানি আমি বলি এটা হচ্ছে এটা পাঁচটা শব্দ। ফার ইস্টে সব জায়গায় এখন পর্যন্ত ওদের কিন্তু 7টা শব্দ, 5টা শব্দ, বিভিন্ন রকম 5টা। এখন এই রাগটা আমি যদি আমার এখানে গাই বা বাজাই, আমি এরকম ভাবে গাইবো বা বাজাবো, ভিয়েতনামি মিউজিক একটা এইটা একই সব, শুধু তাদের মতো করে তাদের মানুষ। এখন এইসব মিলেছে আমাদের এই যে রাগের স্ট্রাকচারটা, এই রাগগুলো কি কথা? প্রথমত তো বিভিন্ন মুডের কথা, বিরহ, শৃঙ্গার, কোন আধ্যাত্মিক ভাবনা বা দার্শনিক বা প্রকৃতির কোন একটা রূপ। কিন্তু এটা বলতে গিয়ে রাগের স্ট্রাকচারের মধ্যে কতগুলো গঠন শৈলী আছে। সেই গঠন শৈলীটা নির্ভর করে কিসের, যে মূলত ভারতীয় সঙ্গীতে দুটো সময় খুব ইম্পর্ট্যান্ট, যে সময়টাকে আমরা সন্ধি প্রকাশ করি। সন্ধি প্রকাশটা কি? রাত যখন দিনের সঙ্গে মিশে সেই মুহূর্তটা একটা সন্ধি, আর একটা দিন যখন রাতের সঙ্গে মিশে সেটা একটা সন্ধি। এবং ম্যাক্সিমাম আপনি দেখবেন এই দুটো মুহূর্ত কিন্তু ম্যাক্সিমাম রাগ হয়েছে। এই সন্ধি প্রকাশ রাগগুলোর মধ্যে তফাৎটা কি হয়? এই প্রথম রাগ যখন দিনের সঙ্গে মিশে আর দিন যখন রাতের সঙ্গে মিশে, দুটো যাক সন্ধি প্রকাশ রাগের মধ্যে নোটের বা ভাবের তফাৎটা কি? তফাৎটা এই যে যখন রাত দিনের সঙ্গে মিশে তখন কি হয়, আমরা ভিজুয়ালি যদি ভাবি বা মন থেকে যে ফিল করি, যে দেখি যে অন্ধকার দূর হয়ে আস্তে আস্তে আলোটা পড়ছে, অপূর্ণ তার নোটগুলো কি হয়?
এইবার দিন থেকে যখন সন্ধ্যের সঙ্গে মিশে একটা ফুল ফোটে, বুঝলি, অন্ধকার হয়ে আসছে, এভরিথিং ইজ ইন অবলিয়ন, ডিসেন্ডিং। সেটা কিরকম? এই যে আমি একটু গাইলাম যেটা, যে স্বরগুলো দিয়ে, সেম স্বরগুলো আমি ইউজ করছি ওই দিকের সঙ্গীত প্রকাশে। কিরকম? ধরুন পূর্বী, আমি কখনোই গাইতে পারবো না ও সুনবী শুধু এই যে একটা উপনাম করা, এই স্বরের ব্যবহারগুলো রাগেতে ওই অটোমেটিক্যালি চলে আসে। কারণ আমি তো রাগটা আমি কিছু একটা মুখ যন্ত্রমতো কিছু না, আমি তো সেটা দিয়ে একটা মনের ভাব প্রকাশ করি। তো সেই ভাবটা আসে করছে, আমি যা দেখছি আমার মনের মধ্যে যে ভাব আসছে, আমি প্রকৃতির থেকে যা পাচ্ছি, সমস্ত সমস্ত কিছু আমি প্রকাশ করতে চাই আমার শিল্প মাধ্যম দিয়ে। তো মিউজিক দিয়ে করতে গেলে অটোমেটিকলি ওই রিফ্লেকশনটা আসে। এই রাগের সঙ্গে আর একটা ভীষণ সম্পর্ক আমাদের ভারতীয় সঙ্গীতের তাল। তাল তাল ব্যাপারটা আমাদের সকলের শরীরের মধ্যে স্বভাবতই আছে। আমরা যখন চলি, আমরা পার্টিকুলারলি একটা রিদিমে চলি, ওই রিদিমটা একটা স্টেপ ফলো করে গেলে মুখ তুলে পড়ে। তো সঙ্গীতও সেটা এসছে। এইবার এই যে চলাটা চলছি, যখন চলছি, কিন্তু আমাদের পায়চারি করাটা বিভিন্ন ছন্দে হতে পারে, আমাদের তৎক্ষণিক মানসিক অবস্থার জন্য। আমি একটা অস্থিরভাবে ছন্দ, আমি তখন ওইভাবে আসবো, তখন ওই 4-4-4-4 হবে, 7 হতে পারে। কিরম? তাক দিন তাক 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 এক দিন এক এক হতে পারে, 5-5 হতে পারে। টান 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 টান। নিজেদের জীবনে লক্ষ্য করে দেবেন বিভিন্ন মুডে এই ছন্দগুলো আসে। কিংবা একটা ভীষণ আনন্দের দোলায় দুলছি, তখন একটা কিরকম ত্রিমাত্রিক ছন্দে চলে আসে। তো এই ছন্দগুলো থেকে বিভিন্ন তালেরও সৃষ্টি হয়েছে, এবং এই তালগুলোর সঙ্গে একটা ভীষণ সম্পর্ক আছে রাগের। কিরম? যে কোনো রাগের চরিত্র আছে, রাগের চরিত্র জীবন। কোনো রাগ ভীষণভাবে ভাব কমিয়ে সেই রাগ তার সঙ্গে কি তাল বাজবে। একটা ভৈরবের মতো রাগের সঙ্গে আপনি দাদরা কাঠবা বাজাতে পারবেন, ওখানে ধামার বাজতে হবে, কিংবা ওইরকম কোন তাল বাজছে। আবার খুব সিঙ্গার রসাত্মক একটা রাগ, যেমন পিলু, সেখানে আপনি 3 তাল বাজাতে পারবেন, 2-3 তাল বাজাতে পারবেন, কারবারটাও বাজাতে পারবেন। এখন আমি একটা ফোক বেস রাগ গাইছি, ধুন। সেই ধুনের সঙ্গে আমি একটা পাহাড়ি তাল বাজালে আমার ভালো লাগবে? এটাই তো শুনে যায় ওখানে আমার জানেন। তো এইভাবে এই সম্পর্কটাকে ধরে একটা ভাবমূর্তি, যেটা আমার আপনার কাছে মানসিকভাবে একটা ছবি। সঙ্গীতটা
হচ্ছে মোস্ট অ্যাবস্ট্রাক্টতম আর্ট, যে কতগুলো শব্দ বা সুর দিয়ে একটা পরিবেশ বা মূর্তি তৈরি করে, যেটা আপনি চোখ বুঝে আপনার মনে ভেবে নেন আপনার মতো করে যে এটা একমাত্র সঙ্গীত, যেখানে ভাষা নেই, যেখানে কোন ছবি নেই, ভাবটা সেটা সবচেয়ে। আর এই মানুষের ভাব প্রকাশের জায়গা থেকেই সঙ্গীত ব্যাপারটা আসে। ভাবটা কি? ভাবটা যে এমন একটা জিনিস যে সেটা একটা এক্সট্রিম হাইট, যেখানে ভাষা কোনোদিন পৌঁছতে পারে। আমি যদি আপনাকে খুব জোরে একটা চিমটি কাটি, আপনি কি ভাষায় সেটা প্রকাশ করবে, আপনার কতখানি লাগবে? মানে করে একটা আওয়াজ করবে, বা একটা থাপ্পড় মারলে একটা অন্যরকম আওয়াজ করবে। কেন কোনো ভাষা বেরোবে না? ভাষায় কেন পৌঁছতে পারবে? কোনোদিন পৌঁছতে পারবে। একটা মানুষ যখন প্রচন্ড খুশি হয়, খুশিতে হাসে, হা 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 করে হাসে, সেমন কোনো ভাষা নেই, একটা শব্দ, ভাবের প্রকাশ। প্রচন্ড দুঃখ যখন হয়, সে নিয়ে কাঁদে, সেই কান্নাটার মধ্যে কোনো ভাষাটাই পড়ে আমার খুব দুঃখ হয়েছে, এটা হয় না। কান্নার শব্দই কান্না। তো রাগের মধ্যে এই ভাবগুলো এসছে কি? এই যে দুটো অপোজিট স্ট্রিমের কথা বললাম, যে একটা আনন্দের আর একটা দুঃখে। প্রিয়তমা আসুক, তারপর তুমি এমন ভাবে এসো সেটা যেতে না। আচ্ছা, আমার কথাটা মনে হচ্ছে বাংলায়। তো এটা হচ্ছে মজা। তো এইরকম সব রাগেরই এরকম সেখান থেকে কি করে অবস্থায় এসে রাগের মুঠ কি কত রকম বিভিন্ন সময় দরকার সেটা সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা শুধু মিউজিক, অরিজিনাল ক্লাসিক্যাল মিউজিক। অরিজিনাল ক্লাসিক্যাল মিউজিক বলতে পারছেন? হিস্ট্রি অফ অরিজিন তো খোঁজা বড় মুশকিল। হিস্ট্রি তার সঙ্গে স্ট্রাকচারটা কীভাবে গড়ে উঠেছে। সেকেন্ড হাফে ছিল যে মিউজিকের ব্যবহার। এইটা করলাম মূলত, যেহেতু সেটা জানেন যে আমি প্রচুর স্টেজ প্রোগ্রাম করেছি, তো বা এখনো করি ভালোভাবে। তো আমার সেই ক্ষেত্রে আমার করা কাজগুলো কী ছিল, সেটা স্টেজেতে কীভাবে ব্যবহৃত হয়েছিল, কেন আমি সেটা সেভাবে ব্যবহার করলাম, এইরকম কিছু কিছু উদাহরণ দিয়ে দিয়ে সেগুলো কিছু আবহ সঙ্গীতের প্রয়োজনটা কেন হয়, মিউজিক কী কাজ করে সেটাকে বোঝানো। হ্যাঁ, এইটাই কিন্তু মাঝখানে ট্র্যাকশন হচ্ছে না, তো তাদের প্রশ্ন আছে, বক্তব্য আছে, সে একটা প্রশ্ন আসছে, আমি সেটা এক্সপ্লেন করছি, তারপরে আবার গিয়ে দেখাচ্ছি, কখনো বসে আর একজন প্রশ্ন করছে। তো বিভিন্ন প্রশ্নের মধ্যে থেকে ওদের যা 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 প্রশ্ন ছিল সেগুলো বোঝা গেল,
আমি আমার সাধ্য আপনি কি একটু ছোট করে বলতে পারেন যে আবহ সঙ্গীতের প্রজেক্টটা কি? মানে খুব হ্যাঁ, আমি সেটা আজকে বলেছি যে মূলত আবহ সঙ্গীতের দরকার মূলত দুটো গান। একটা হচ্ছে কি যে আমার অভিনয় লাইট মেলা সমস্ত কিছু দিয়ে ডায়লগ সব কিছু দিয়ে বিশেষ একটা মুহূর্তে আমি কিছু একটা বই হিসেবে করছি, কিন্তু সব দিয়েও দেখা গেলো সব কথা একদম টাইটে নেই, আদিও মনে হচ্ছে জায়গাটা সেই জায়গা থেকে যে মিউজিকটার সঙ্গে অ্যাড হলো, তো মিউজিকটা এত সঙ্গে অ্যাড হওয়ার পর ওর লোকের একটু মুখের মধ্যে করছে। আরেকটা কারণ হচ্ছে যেখানে এমন একটা জায়গা আছে যে ডায়লগ বা যে অভিনয়ের একটা জায়গা, একটা স্টেটমেন্টের মতো বলে এটি চিরন্তন লক্ষণ, সেই জায়গা থেকে মার্ক করার জন্য মিউজিকটা আর কি বলুন। আপনার আলোচনাটা আছে সেটা হবে আর কিছু যদি সঠিক কিছু হ্যাঁ, আর যেটা মূলত কি আমি দরকার বলছি হয়? বিভিন্ন নাটকে দৃশ্যটা বর্ণনা করব, সেই নাটকে কীভাবে একটা বিশেষ মিউজিক ব্যবহার করা হয়েছিল সেগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে এক্সাম্পলগুলো কি মানে আপনারা এগুলো শুধু মৌখিক বলে দিচ্ছেন নাকি কোনো ওকেই বলছি করে আমি সেটা মানে একটু সবার পক্ষে তো সব নাটক দেখা বা মেমোরাইজ করা সম্ভব না, যার সেই যার জন্য আমি সেই যে নাটকের ওই দৃশ্যটা ওই মুহূর্তটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি যেগুলো আমার দেখা, আর যেগুলো আমার দেখা নেই সেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা মনোহর একটা দৃশ্য পাবো যে ধরুন এরকম যদি হয় এরকম তাহলে যদি এই মিউজিকটা সেখানে কেন হয়? মিউজিকের ব্যবহার जग आमद একটা সকালবেলা এই শুনলে বোঝা যায় সকালবেলা অ্যাকচুয়ালি এগুলো তো আমরা বুঝতে পারবো না, কিন্তু একটা শুনলে আমরা বুঝতে পারবো কোন সময় এখন তারপরে আরেকটু বেলা বাড়লো, রোদ চড়া হলো, তখন চড়ির যে রূপটা বললাম টরি চলে আসে। চড়ির মধ্যে কি ছিল কি বলেছিলাম, একটা ড্রাইনেস, একটা স্যার টরিরও তো অনেক ডিফারেন্স আছে, মানে অনেক হ্যাঁ আছে তো, টরি আছে, শুদ্ধ টরি আছে, বিলাসখানি টরি আছে, গুড় টরি আছে, এগুলো একটাকে ধরে তার ভ্যারিয়েশন, এবং ভ্যারিয়েশন গুলো কখনো কখনো শিল্পীরাই তো করেছেন যে একটা ছিল আছে এটাকে চেঞ্জ করে দেখি এইটাকে ধরি। এই সঙ্গে একটা তো সমস্যাও দেখা দেয়, মানে যারা আপনাদের স্তরে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো যারা হাতে বুঝি তাদের সমস্যা হচ্ছে জড়িয়াতে যে মনটা লাগছে। আপনি আপনার সমস্যা বলছেন, সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি, কেন জানেন? আয়ত্তায় আছে তো, না। সমস্যাগুলো সমাধান করতে পারে। এই আয়ত্ত থাকার একটা বিশাল দোষ আছে। আজকে আমরা আপনি যেমন একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক মাথাতে একটা মিউজিককে এনজয় করতে পারবেন, যে আমি কিছু বুঝি না, আমার ভালো লাগে। আমার ক্ষেত্রে কি হবে জানেন, আমি একটা গান বাজনা শুনতে গিয়ে আমি খুব বাজে চরিত্রটা ঠিকঠাক ঠিকঠাক করছি, পুরোটা ওই আপনার মতো আমি এনজয় করতে পারি। এটা আমি অনেক অনেক সময় দেখেছি যে আরে গানটা তো পুরোটা এনজয় করতে পারলাম, আমি খালি খুঁজলাম কিভাবে ডিফারেন্টটা করছি, কিভাবে অমুক। তো
এই রক্তকর্মীতে অধ্যাপক বলেছিল না, হ্যাঁ। নন্দিনী যখন তাকে গোলাপ ফুলটা দিল, একটা ফুল বলে চাই আমি ল্যাবরেটরি থেকে দেখি। সেরকম ব্যাপার। তা আমার কাছে একটা গোলাপ ফুল এলো, আমি দেখে ভাববো এটা বাহ সুন্দর একটা জিনিস, আমি আমার ঘরের ফ্লাওয়ার হাউসে রাখলাম। আমি বোটানিস্টের মতো আমি তাকে আমি বিশ্লেষণ করতে হবে কেন এই স্যার যেগুলো বললেন খুব কাছাকাছি রানগুলো হলে কন্ট্রিবিউশন অনেক সময় দাঁড়ায় এই মুডের ব্যাপারটাই আমরা আমি সেটাই গোড়াতে বলেছিলাম, যেমন যে এই- যেগুলো কোনো রাগের কাছাকাছি সেইগুলোকে ওই ছাটের রাগ বলে। যেমন দেশি হ্যাঁ, দেশি যোগিয়া রলি কেন যেন মনে হয় কাছাকাছি কাছাকাছির মধ্যে রয়েছে কাছাকাছি তো। সেগুলো আমরা একটু একাডেমিক্যালি কিভাবে এস্টাবলিশ করতে পারি, মানে এখানে তো আমরা একটু শিক্ষা দিতে এসেছি যে আমরা প্রয়োগ করবো, প্রয়োগ করতে গেলে ইমাজিনেশনে প্রয়োগ করা যায় সেটা আলাদা জিনিস, কিন্তু আপনাদের মতো মানুষ করে তো আমরা জানতে চাইবো যে আমরা নলেজেবল কতটা। স্যার ওই জায়গায় একটু কথা বলি, মানে ওই যে টোরির যে কথাটা, যে জায়গাটা বলছিলাম দুপুরবেলা যে জায়গাটা এসেছি, শুদ্ধ টোরি আর বিলাসখানি টোরি, এই দুটো যদি একটু গে ডিফারেন্স একটু গুরুত্ব দেন তাহলে আমরা বুঝতে পারবো বিলাসখানি টোরিটা আমি বলছি ব্যাপারটা কি। যে দেখুন এই যে একটা রাগ থেকে তার ব্রাঞ্চেস রাগগুলো তৈরি হয়েছে, এইগুলো তো কোনো না কোনো মানুষেরই তৈরি সৃষ্টি, এবং সেই সৃষ্টিটা এসছে থেকে তার মনের একটা তাদের কাছে এটাকে একটু চেঞ্জ করে দেখি, তো এটাকে দেখি এই নোটটার বদলে এই নোটটা লাগে। এই যে বিলাসখানি তৈরিটা কথা বললাম, বিলাস খান হচ্ছে কে, তানসেনের ছোট ছেলে। তো তিনি কি করেছিলেন যে টরিটাকেও রেখে তার সঙ্গে ভৈরবীটাকে পাঞ্চ করে উনি দেখলেন একটা দারুণ পসিবিলিটি আছে, যে বিলাসখানি টরি তৈরি। কিরম আসল টরিটা কি ছিল? এবার বিলাসখানি টরিতে কি হলো, কি করলেন? সারে গা মা করলেন না, সারে গা পা দা পরিমধ্য মিস করলেন না, দা মা গা শুদ্ধ মতো বুঝিয়ে সারে গা পা দা মা গা রে মিরা সারে গা। ভৈরবীর অংশ তাহলে মানে কোমললি ব্যবহার করছেন। কোমল ব্যবহার করছে, শুদ্ধ মধ্যম ব্যবহার করছে। তার মানে আরো সকালের দিকে একটু ফিরে গেলে মানে ভৈরবীর নোটগুলো ইউজ করছেন কিন্তু টরির ট্রিটমেন্টে লাগাচ্ছেন। তার মানে টাইম ডিভিশনে তো এটা আগে দেখা হয়েছে হ্যাঁ, টাইমিং হিসেবে একই আছে। না, যখন ভৈরবীর পার্টটা প্রমিনেন্স পাচ্ছে, হ্যাঁ, তখন ওটা টরির থেকে আরেকটু আগে আছে। হ্যাঁ সেই, আর এটা হয়ে তৈরিতে পৌঁছানোর জায়গাটা মোটে তো এখানেই চলে যাচ্ছে। যোগিয়ার ব্যাপারটা কি হবে? যোগিয়াটা হচ্ছে, যোগিয়া গুরুত্ব দেখুন, আমাদের রাগের মধ্যে কতগুলো রাগকে ধুনি রাগ বলা হয়, যেগুলো ধুন বা ফোক থেকে এসেছে। যোগিয়া হচ্ছে তার মধ্যে একটা, শুধু ভৈরবী সম্বন্ধে একই কথা শোনা যায়। সেটা তর্কসাপেক্ষ। আচ্ছা, ভৈরবীটা আজকে যেভাবে আমরা পাচ্ছি, এই ভৈরবীটা একদম গোড়ার থেকে কি ছিল, এটা এত রকম ভাবে তার ইভলিউশন হয়ে আজকে আমরা এই অবস্থায় এসেছি, এবং সেটা বলা এবং খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি পুরনো শাস্ত্র পড়লে এই ভৈরবী এখন যেটা আমরা গাইছি বা শুনছি বা পড়ছি, এই নোটেরই মিল পাবে। সেটা অন্য সেটা তো বলছে ওই নামে ছিল, অন্য সেটা তো বলছে অ্যাডাপ্টেশন হয়ে এই হতে 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 হতে। এবং ভৈরবীর মধ্যে আপনি যদি খুব ভালো করে স্টাডি করেন, আপনি মিডল ইস্টার্ন মিউজিকে খুব মিল পাবেন। সন্তুরের কথা বিষয়। না, মিডল ইস্টের গানের মধ্যে আচ্ছা, সেখানেও একটা আমার আমি শুরু আমি হয়েছিল। আমি যখন আলজেরিয়াতে গিয়েছিলাম, সেটা খুব মজার গল্প আমি বলি। তো আলজেরিয়াতে গিয়ে ওখানে তো হোটেলেতে টিভি ফিভি কিছু নেই, রেডিও রয়েছে। আচ্ছা, আলজেরিয়া এসছি, মিডল ইস্টের মিউজিক শুনে চ্যানেল আমরা খুলে দিয়েছি। চ্যানেল উড বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, জানা আছে? হ্যাঁ, ওই লম্বা নেক, একটা উডে বাজছে, মিউজিকটা আমি গাইছি যেটা বাজছে, এবং সঙ্গে সঙ্গে সুরটাকে চিনে ফেলি যে কিভাবে সেটা বোম্বে ফিল্মে লাগানো। আমি মিউজিকটা গাইছি,
টান 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 এইটাও আমি তখন একটা ইন্টারেস্ট হয়ে গেল, আমি খালি শুনতাম, আমি প্রচুর গান খুঁজে পেতাম। এটা কি, এ তো হইল মিস্টেক। আবার ধনীরাজ বলছিলাম, আপনি যোগিয়ার কথা বলছেন, দেখুন আপনি মিডল ইস্টের আজানের সুর যদি ফলো করেন, যোগিয়া मिलन की जो भजे हरि को এই ধুনিরাজ যেটা বলছি যে মিডল ইস্টের সুরের মধ্যে পাবেন আপনি, এই ধুন থেকে এসছে সবাই। এবার একটুখানি শুনি, এটা আপনাদের কথা শুনি, আমি তো বলবো স্যার টাইমটা শেষ করুন। কোনটা বিকেল পর্যন্ত হ্যাঁ বিকেল পর্যন্ত রাগই থাকবে না।